হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে আই সি। আজ একদম সকাল সকাল তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি সুন্দরবনের এই দক্ষিণ গোবিন্দপুর আবাদ গ্রামটি ঘুরে দেখাব বলে। কারণ তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে এই গ্রামটি ছোটোখাটো নয়, বেশ বড়সড় মাপের একটি ফার্ম, যেখানে প্রায় প্রতিটি বাড়িতে আছে হাঁস, মুরগি, শূকর থেকে শুরু করে নানান রকমের ছাগল। সেই সব কিছু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। শুরু করি এই শূকরটাকে দিয়ে। এটা একটা সাদা কালো রঙের শূকর, যেটিকে এখানকার মানুষেরা সবাই দেশি শূকরই বলে থাকে। তবে এটি হলো একটি ইউকে ব্রিড। এটি যদিও এখন বাচ্চা, তবে যখন বড় হবে তখন প্রায় 200 কেজি মতো এদের ওজন হয়ে যাবে। লোকে বলে এদের মাংস খুবই টেস্টি এবং ফ্লেভারটাও খুবই ভালো হয়। অন্যান্য শূকরের মাংসের থেকে এদের মাংস অনেক বেশি সফট হয়। এদের কালার, টেক্সচার সবটাই অনেক গুণে বেটার হয়। গ্রামের কিছু কিছু বাড়িতে এই ধরনের লার্জ হোয়াইট পিগ দেখতে পেলাম। আজকাল এই ধরনের ক্রস ব্রিডের পিগের খুব ডিমান্ড বেড়ে গেছে, কারণ এরা যখন 15 থেকে 20 বছর পরে পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে তখন এদের ওজন হয়ে যাবে প্রায় 400 কেজি মতো। এদের থেকে প্রচুর পরিমাণে মাংস পাওয়া যায় বলেই এদেরকে এত পরিমাণে পোষা হয়। এরা যখন পুরোপুরি বিক্রি করার মতো হয়ে যাবে তখন ব্যবসায়ীরা এসে এদেরকে নিয়ে যাবে এখান থেকে। খাওয়ার হিসেবে এদেরকে দেওয়া হয় ভাত, এছাড়া নানান রকমের নরম ঘাস, শাক, পাতা, এগুলোকে একসাথে সেদ্ধ করে গামলা ভর্তি করে করে দেওয়া হয়। তবে এরা কামড়ায় না, এটাই একটা বাছোয়া। এদেরকে ব্রিটিশ ব্রিডই বলা হয়, কারণ ইংল্যান্ডেই প্রথম এদেরকে পাওয়া গিয়েছিল। তারপর তো এখন বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। তবে এখানে এসে শুনলাম এদেরকে 20 বছর রাখার দরকার নেই। গ্রামবাসী এদেরকে এত পরিমাণে খাওয়াতে থাকে যাতে এরা বয়সের আগেই অনেক বেশি মোটা হয়ে যায় আর প্রচুর পরিমাণে মাংস দিতে পারে। তখনই এদেরকে বিক্রি করে দেওয়া হয়। তখন এদের অবস্থা একেবারে সমুদ্রের মতো হয়ে যাবে। আর এদের ডাকটা শুনেছ? চলো এবার যাওয়া যাক হাঁসেদের দেশে। সারা গ্রাম ঘুরলে দেখতে পাবে যে এখানে কত ধরনের হাঁস আছে। যদিও গ্রামবাসীর কাছে চীনা হাঁস আর পাতি হাঁস ছাড়া এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে আমি তোমাদেরকে বলছি চলো কোনটা কোন হাঁস। এই যে সাদা কালো হাঁসগুলো দেখছো, এগুলো সব ম্যাগপাই ডাক। ইউকেতে এদের প্রথম পাওয়া গিয়েছিল বলে জানা যায়। এরা সারা বিশ্বে ডিমের জন্য বেশি পরিমাণে পালিত হয়। সারা বছরে 250 থেকে 290টা পর্যন্ত ডিম এরা পারতে পারে। তার পাশাপাশি এদের মাংসও খুবই সুস্বাদু। এদের দেখতে যেমন সুন্দর তেমনই এরা ভীষণই শান্ত স্বভাবের হয়। এখানে এসে দেখলাম একসাথে হাঁস, মুরগি বেশ সুন্দর মিলেমিশে আছে। এদের মধ্যে যে ব্রাউন কালারের হাঁসগুলো দেখতে পাচ্ছ, বা অনেক ক্ষেত্রে দেখতে পাবে ব্রাউন আর হোয়াইট কালারে মিক্স করা কিছু হাঁস আছে, যেগুলোকে ইন্ডিয়ান রানার ডাক বলা হয়। এরা ভীষণ ফাস্ট দৌড়তে পারে বা হাঁটতে পারে, আর এরা দৌড়তে দৌড়তে বা হাঁটতে হাঁটতে ডিম পারতে পারে। তাই এদেরকে যারা পালন করে তাদেরকে খুব খেয়াল রাখতে হয় যে এরা কোন জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছে, কারণ এরা সেখানেই ডিম পেড়ে চলে আসবে আর অন্যান্য পশু পাখিরা এসে সেটাকে নিয়ে চলে যাবে। তাই এদের ডিম সংগ্রহ করতে হলে এদেরকে চোখে চোখে রাখাটা খুবই দরকার। এরা সারা বছরে প্রায় 300 থেকে 350 পর্যন্ত ডিম পারতে পারে। এরা ঘাসের দানা, ঘাসের পোকা এগুলো প্রচুর পরিমাণে খায়, আর উঠতে একেবারেই পারে না। তার পরিবর্তে সাঁতার কাটতে ও চারিদিকে ঘুরে বেড়াতে খুব ভালো পারে। এই যে সাদা হাঁসগুলো দেখো পরপর জলের মধ্যে ভেসে যাচ্ছে এক লাইনে, এরা সব হলো পেকিং ডাক। এরা সাধারণত মাংসের জন্য খুবই ফেমাস, আর এদের ওজন হয় বেশ ভালো রকমই। পরিণত অবস্থাতে প্রায় 3.5 থেকে 5 কেজি পর্যন্ত ওজন হতে পারে এক একটা হাঁসের। পেকিং ডাক পালন করা খুবই সহজ, কারণ এদের মৃত্যুর হার খুবই কম। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতেই কিন্তু এরা বেঁচে থাকতে পারে। তাই এরা রোগেও ভোগে কম, আর এদের যত্নও নিতে হয় খুবই কম। এদের পাশাপাশি এই হাঁসগুলোকে দেখো, এদের ডানার ওপরের দিকটা হালকা সবুজ, পুরো বডিটা কালো, গলার কাছটা সাদা, চোখটা অন্যান্য হাঁসের থেকে একটু ডিফারেন্ট। এরা হলো মাস্কোভি ডাক। বাড়ির চারিপাশ পরিষ্কার করতে এদের মতো ঝাড়ুদার পাওয়া যাবে না, কারণ এরা বাড়ির চারিপাশের সমস্ত আগাছাকে নষ্ট করে ফেলে। তার পাশাপাশি প্রচুর পরিমাণে ইঁদুরের যদি উপদ্রব থাকে তাহলে তাদেরকেও কমিয়ে দেওয়ার দায়িত্ব এরা নেয়।
তবে এদের খারাপ দিকটি হলো এরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়। বাড়িতে সুন্দর সুন্দর ফুল থাকলে সেগুলোকে নষ্ট করে, খাওয়ার খুঁজতে গিয়ে অনেক মূল্যবান গাছ নষ্ট করে ফেলতে পারে। হাঁসেরা যখন জলের মধ্যে সাঁতার কাটে বা ঘুরে বেড়ায় তখন চেষ্টা করে সবসময় সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে থাকার, তাতে এরা অন্যান্য শিকারীদের হাত থেকে বাঁচতে পারে খুব সহজে। আর শিকারীদেরকে ওরা বোঝাতে চায় যে আমরা সবাই একসাথে দলবদ্ধ অবস্থায় আছি, ফলে আমাদেরকে এত সহজে কাবু করা যাবে না। এরা সবসময় একে অন্যকে ফলো করে একই পথে হাঁটে যাতে কেউ পেছনে একা না থেকে যায়। এই মাস্কভি ডাকগুলো খুব বিপাকে না পড়লে জলে নামতে চায় না। অবশ্য মাঝে মাঝে এদের পালকগুলোকে পরিষ্কার করার জন্য আর পুরো শরীরটাকে ঠান্ডা করার জন্য এরা জলে নেমে স্নান করে ঠিকই, তবে বেশিরভাগ সময় এরা বাড়ির চারিপাশে শুকনো ডাঙাতে ঘুরে বেড়ায়। আর যদিও তরল পদার্থ এরা খেতে বেশি পছন্দ করে, তবে পেটের টান পড়লে এই ধরনের শুকনো ধান গমও এরা খেয়ে ফেলে। এখন যেমন বস্তা থেকে শুকনো ধান খাচ্ছে দেখো, এরপর গিয়ে প্রচুর পরিমাণে জল একসাথে খেয়ে নেবে, ফলে এদের সেই খাবারটাকে তরল করে হজম করতে আর সমস্যা হবে না। হাঁস মানেই বাড়ির চারিপাশটা একটু নোংরা করে ঠিকই, তবে এরা খুব বুদ্ধিমান এবং ভীষণ ফ্রেন্ডলি। সারাদিন খায়, ঘুরে বেড়ায় আর তোমার বাড়ির চারিপাশটা পরিষ্কার করে। এবার চলে এসেছি দাঁড়িওয়ালা এই বন্ধুর কাছে। এটি হলো একটি পাটনাই বাঘ আর একটি ইন্ডিয়ান গোটের ক্রসব্রিড। যদিও এর দাড়ি দেখতে পাচ্ছি, তবে এটি কিন্তু ফিমেল, তাই দাড়িটা এতটাই পাতলা। আর এটি হলো তার একটা খুব কিউট একটা বাচ্চা। জানো তো যে প্রায় ৯,০০০ বছর আগে থেকেই এই গোট হলো এমনই একটি প্রাণী যারা মানুষের সব থেকে বেশি পোষ মেনেছিল। ছোট থেকে যদি এদের কোনো একটা পার্টিকুলার নামে ডাকো তাহলে এরা একসময় নিজেদের নামের সাথে পরিচিত হয়ে ওঠে, আর যখনই তুমি ওদের নাম ধরে ডাকবে ওরা কিন্তু দৌড়ে চলে আসবে। এভাবেই ওরা তোমার ডাকে সাড়া দেবে। সদ্যজাত ছাগলের বাচ্চারা জন্মের প্রায় ১ মিনিটের মধ্যেই দৌড়ঝাঁপ শুরু করে দেয়। এদের 4টে করে স্টোমাক থাকে, আর যখন এরা খাবার খায় তখন সেই খাওয়ার একটা স্টোমাক থেকে আরেকটায়, আরেকটা থেকে আরেকটায়, এইভাবেই সার্কুলেট হতে থাকে। বছরে প্রায় 2টো পর্যন্ত বাচ্চার জন্ম এরা দিতে পারে। এরা কিন্তু খাবারের খুব স্বাদ বোঝে, তাই বুঝে শুনে টেস্টি খাবারটাই বেছে বেছে এরা খায়। এটি যেহেতু খুবই ছোট একটা বাচ্চা, তাই এর ক্ষেত্রে কিন্তু দাড়িটা দেখা যাবে না, তবে যত বড় হবে তত ধীরে ধীরে এই রকম হালকা দাড়ি ওরও দেখা যাবে। এই প্রজাতির মেল গোট অর্থাৎ বাঘ ওরা কি করে, নিজেদের দাড়িটাকে ফিমেল গোটদেরকে দেখানোর চেষ্টা করে আর তাদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। এই দাড়ির সাহায্যে তারা ফিমেলদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা নিজেরা রেডি মেটিংয়ের জন্য। আবার যেসব মেল গোটদের মুখ ভর্তি দাড়ি থাকে তারা কিন্তু শীতের সময় এই দাড়ির সাহায্যে নিজেদের মুখের বডি টেম্পারেচারকে মেনটেন করতে পারে। তাই দাড়ি এদের ক্ষেত্রে খুবই সম্মানের এবং খুবই কাজের। কি বলো? চলো একটা খুব মজার জিনিস দেখাই। এই যে 4টে লম্বা লাঠির ওপরে দেখো একটা উঁচু বক্স করা আছে না, তার উপর জাল দিয়ে ঘেরা, এর মধ্যে হাঁস মুরগি আছে। আসলে হিংস্র শেয়াল কটাসের হাত থেকে বাঁচানোর জন্য মাটি থেকে এতটা উঁচুতে এদেরকে তুলে রাখা হয়েছে। এটা একটা দারুণ পদ্ধতি দেখলাম মেরি দেবীর বাড়িতে। খুব ভালো লাগে যখন গ্রামের রাস্তা ধরে হেঁটে যাই আর দুদিকে মাঝে মাঝে এইরকম টালি দেওয়া আর মাটির বাড়ি চোখে পড়ে। গ্রামের চারিদিকে কোথায় একটা সেই মাটির টান রয়েছে যেটা দারুণ লাগে। ওই যে দূরে ওই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, লাঠিগুলো দাঁড় করানো রয়েছে, ওগুলো সব আগে শশা বাগান ছিল, এখন গাছ শুকিয়ে গেছে। এই যে কাঠের বাক্সটা দেখছো, এর মধ্যে হাঁস মুরগি রাখা থাকে। আবার অনেক বাড়িতে মশারির মধ্যে মুরগিকে রাখা থাকে যাতে এদের পালকে রোদ পায়, এদের গায়ে কোনো পোকা না হয়, এরা সারাদিন একটা আলো বাতাসের মধ্যে হেসে খেলে থাকতে পারে। আর বাইরের শিকারী পাখিরা বা অন্যান্য হিংস্র পশুরা যাতে এদেরকে ধরে না নিয়ে যেতে পারে সেই জন্য এই ব্যবস্থা। সারাদিন মানুষ যা খায় এরা তাই খায়, ভাত, মুড়ি, পান্তা থেকে শুরু করে গম সব কিছু। আর মেষ পেলেই তো কোনো কথাই নেই। এই মুরগিটাকে লক্ষ্য করো, এর সমানেই মাটি খুঁড়ছে আর চারিপাশে ধুলোগুলোকে উড়িয়ে দিচ্ছে। তার কারণ যখন খুব বেশি গরম পড়ে তখন এই ধরনের মুরগিরা কি করে, এক ধরনের ডাস্ট বাথ নেয়, অর্থাৎ ধুলো উড়িয়ে নিজেদের পুরো শরীরটাকে ধুলোয় ঢেকে ফেলে যাতে এরা নিজেদের শরীরটাকে অনেক বেশি ঠান্ডা রাখতে পারে।
তাছাড়া এরা যে গর্তটা খোঁড়ে তার মধ্যে খুব সহজে এরা বসতে পারে আর ডিমও পারতে পারে। এর অবশ্য একসাথে দুটো বাথ হচ্ছে, একটা সানবাথ যেহেতু মশারির মধ্যে থাকার কারণে সরাসরি সূর্যের আলোটাও পাচ্ছে, আরেকদিকে ডাস্ট বাথ, অর্থাৎ একদিক থেকে শরীর যত গরম হচ্ছে অন্য দিক থেকে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টাও চলছে। সমানে মাটি খোঁড়ার ফলে মাটির নিচে থাকা ছোট ছোট পোকাগুলো মাটির ওপরে উঠে আসে, যেটা ওরা তখন বেশ আনন্দের সঙ্গে খেতে পারে। এর আশেপাশে থাকা মুরগিগুলোও কি করে, কিছু ছোট ছোট পোকা যখন ধুলোর সঙ্গে উড়ে এসে ওর পালকের ওপর বা পালকের মধ্যে বসে যায়, তখনই ওরা খুঁটে খুঁটে তার পালক থেকে সেই পোকাগুলোকে বের করে করে খেয়ে ফেলে। এভাবে ডাস্ট বাথ এই প্রক্রিয়াটা বেশ অনেকক্ষণই চলবে, লক্ষ্য করো। এর পাশাপাশি এখানে দেখতে পেলাম একটা মাঝারি সাইজের খাসি। আমরা সবাই জানি যে খাসির স্কিনের ঠিক নিচে প্রচুর পরিমাণে চর্বি থাকার কারণে এগুলোর স্বাদ এবং রং দুটোই অনেক বেশি গাঢ় এবং উজ্জ্বল হয়ে থাকে, তাই আজকাল খাসির মাংস এতটাই জনপ্রিয়। এখানে দেখো, এটি হলো একটি ধান থেকে চাল তৈরি করার মেশিন। ওপরের অংশটা দেখছো, এটা হলার, এর মধ্যে ধান ঢালা হয় আর এই অংশে লাগানো হয় একটা চওড়া বেল্ট, যেটিকে সম্পূর্ণভাবে ঘোরানো হয় তার উল্টো দিকে থাকা ওই যে ব্লু কালারের পেপারে ঢাকা একটি মেশিন রয়েছে, সেই মেশিনের সাহায্যে। গ্রামের যে বাড়িতে ধান থেকে চাল করার সময় হয় সেখানে এই হলার সমেত মেশিনটাকে ঠেলে নিয়ে চলে যাওয়া হয়। আর তার পাশাপাশি এখানে দেখতে পাবে একটা ধানের গাদা, এগুলোকে গাদা বলা হয়, যেখানে ধান গাছ শুকিয়ে যাওয়ার পর ধান সমেত খড় তুলে এনে এক জায়গায় সব জড়ো করে রাখা হয়। ধানের এই গাদা দেওয়ারও কিন্তু একটা বিশেষ টেকনিক আছে, এমনভাবে এই গাদাগুলো দেওয়া হয় যাতে হঠাৎ বৃষ্টি হলে সেই জলটা ভেতরের দিকে না ঢুকে গিয়ে ওপর থেকে চারিদিক বেয়ে নিচে গড়িয়ে পড়ে। এখানে যেহেতু প্রায় প্রতিটি বাড়িতে গরু বা ছাগল এসব আছে, সে কারণে গাদার চারিপাশে এইভাবে ছেঁড়া নেট বা শাড়ি দিয়ে চারিপাশটা জড়িয়ে রাখতে হবে যাতে ষাঁড় বা গরু ছাগলের টেনে ধানগুলো নষ্ট না করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে সুন্দরবনের আরও সুন্দর কিছু মুহূর্ত নিয়ে ফিরছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।